ও ভাইয়া, একটু শুনবে? তুমি কে গো? তোমাকে তো এই গ্রামে আগে কোনোদিন দেখিনি। আমি মথুরার উত্তরে একটা ছোট্ট গ্রামে থাকি গো। এখানে দু একটা জিনিস কেনা বেচার জন্য এসেছিলাম। তা এখানে এসে মনে হচ্ছে গোকুলে যেন উৎসব চলছে। উৎসবই বটে। বহু বছর পরে আমাদের দলপতি নন্দ ঘোষের ঘরে ওল আলো করে পুত্র সন্তান জন্মেছে, তাই সারা গোকুল উৎসব পালন করছে। তা বেশ বেশ। তা নামকরণের উৎসব নিশ্চয়ই? আরে না, নামকরণ কেন হবে? এ তো সবে অষ্টমী তিথিতে জন্ম হয়েছে। অষ্টমী তিথি? গুপ্তচর, তুমি কি নিশ্চিত যে ওই নন্দ ঘোষের বাড়িতেই দেবকী আর বসুদেবের অষ্টম সন্তান? মানে আমার শত্রু? না মহারাজ। হ্যাঁ, না মানে? এই তো বললে অষ্টমী তিথিতে গোকুলের নন্দ ঘোষের বাড়িতে একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে। আর কারাগারের আকাশবাণী কি ছিল মনে নেই? গোকুলেই আমার শত্রু বড় হয়ে উঠছে। জানি মহারাজ, কিন্তু অষ্টমী তিথিতে গোকুলে নন্দ ঘোষের বাড়ি ছাড়াও আরো বেশ কয়েকটা বাড়িতেই তো শিশুপুত্রের জন্ম হয়েছে, তাই তাদের মধ্যেও। ঠিক আছে, গোকুলে অষ্টমী তিথিতে যে কজন শিশুর জন্ম হয়েছে তাদের প্রত্যেককে শেষ করে দিতে হবে। কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। পুতনা! প্রণাম মহারাজ, বলুন আপনার কি সেবা করতে পারি? আমার জীবন রক্ষা করো পুতনা। একমাত্র তুমি ছাড়া আমায় এ বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না, কেউ না। এভাবে বলবেন না মহারাজ, আমি আপনার বাল্য বয়স থেকেই আপনার সেবায় নিযুক্ত। আপনার প্রাণ রক্ষা করা আমার কর্তব্য। বলুন মহারাজ, কিভাবে আপনার প্রাণ সংশয় হয়েছে? কে আপনার শত্রু? একটি দুগ্ধপোষ্য শিশু। দুগ্ধপোষ্য শিশু? সে আপনার প্রাণ সংশয় কিভাবে ঘটাবে মহারাজ? আমি আকাশবাণী শুনেছি, আমার বোন দেবকী আর বসুদেবের অষ্টম গর্ভজাত সন্তান হবে আমার মৃত্যুর কারণ। আর সেই সন্তান অষ্টমী তিথিতে ভূমিষ্ঠ হয়েছে এবং এখন গোকুলে কোনো এক ঘরে বড় হয়ে উঠছে। আমি চাই সেই বিষবৃক্ষ বড় হওয়ার আগেই তুমি তাকে সমূলে উৎপাটন করো। বেশ, আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। আপনার বিষবৃক্ষ আমি বিষ দ্বারাই নষ্ট করব। ধাত্রীপুতনা একসময় অনেক শিশুকে দুগ্ধ পান করিয়ে প্রাণ দান করেছে, কিন্তু এবার রাক্ষসী পুতনা তার বিষ মাখানো স্তন্য দুগ্ধ পান করিয়ে মহারাজের শত্রুকে হত্যা করে মহারাজ কংসের আদেশ পালন করবে। বেশ বেশ, তুমি কালই গোকুলের দিকে যাত্রা করো। আমি আর একদিনও বাতাসে ওই শিশুর নিঃশ্বাসের অস্তিত্ব সহ্য করতে পারছি না। যথাজ্ঞা মহারাজ। মহারাজ কংসের শত্রু, দেখি এবার তুমি কিভাবে বাঁচো। কাঁদে না মানিক আমার, আমি হাতের কাজটা সেরে এসেই তোকে খাওয়াচ্ছি সোনা। খিদে পেয়েছে? মায়ের কি দরকার বাছা, আমি তো আছি। জন্মের মতো খাইয়ে দিলাম তোকে। এই যে বাবা, এসে গেছি আমি। আহা গো, বাছা আমার খিদের চোটে ঘুমিয়েই পড়েছে। এ কি হয়েছে সোনা?
এরকম ঠান্ডা কেন? সোনা মানিক, চোখ খোল বাবা, চোখ খোল বাবা, চোখ খোল, খোল বাবা, চোখ খোল, চোখ খোল বাবা, চোখ খোল, খোল, চোখ খোল, চোখ খোল। আর শুধু একটাই বাচ্চা বাকি। কি হয়েছে বাবা? কি হয়েছে? চোখ খোল, চোখ খোল বাবা, চোখ খোল। এই যে দিদি, শোনো না একটু। তুমি কে গো বাছা? তোমাকে তো এই গ্রামে আগে দেখিনি। এই ভর দুপুরে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি করছো? ঠিকই বলেছো দিদি, আমি সৎ বামুনের মেয়ে, ভিক্ষে করে খাই। শুনলাম অষ্টমী তিথিতে এই গাঁয়ের মোড়লের বাড়িতে ছেলে হয়েছে। ভাবলাম সেই আনন্দে যদি বেশ কিছুটা ভিক্ষে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, নন্দরানীর মনটা খুব বড়, সে তোমাকে আঁচল ভরেই ভিক্ষা দেবে। এই সোজা রাস্তা দিয়ে চলে যাও, ওই যে শেষ বাড়িটা। চলি গো দিদি। কি গো নন্দরানী, কোথায় গেলে? অভাগী বামুনিকে দুটো ভিক্ষে দাও মা। কে গো তুমি? আমি গরিব বামুনের মেয়ে গো দিদি। বাপের আমার যায় যায় অবস্থা, এ বাড়ি ও বাড়ি থেকে দুটো ভিক্ষে পেলে বাপকে রেঁধে খাওয়াই। তা শুনলাম তোমার ঘরে ছেলে হয়েছে, এই খুশিতে আমায় কি দুটো ভিক্ষে দেবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবো বাছা। তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য সিদে সাজিয়ে আনছি। ও দিদি, তোমার মানিককে আমায় দেখাবে না? দাও না, একটু কোলে দাও, দেখে প্রাণটা জুড়োই। হ্যাঁ, কিন্তু আরে কিন্তু কিন্তু করো না। যাও, তুমি সিদে সাজাও, আমি তোমার ছেলেকে প্রাণ ভরে দেখে মন ভরে আশীর্বাদ করি। ঠিক আছে। আয় বাবা, তোকে শেষবারের মতো খাওয়াই। কি হয়েছে? কানাই! ওরে বাবা রে, এ তো রাক্ষসী। কানাই ওকে বধ করেছে। আমাদের কানাই ভগবানের রূপ। আমার কানাই।